হ্যালো স্টুডেন্টস, আজকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট সাবজেক্টের এটা হচ্ছে 5 নম্বর লেকচার। এখানে আমি বলেছিলাম যে আরও কিছু ইন্ট্রোডাক্টরি পার্ট আমাদের বাকি আছে। এই মডিউলটা ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অ্যান্ড এলিমেন্ট অফ কনস্ট্রাকশন, এটা গুগল ক্লাসরুমে তোমাদের দেওয়া আছে। আর এই মেটেরিয়ালটার পরই, মানে এই টপিকটার পরই আমাদের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমি এখানে দেখতে পাচ্ছি, এটা আমাদের আলোচনা করতে হবে। কোশ্চেনটা বলছে রাইট শর্ট নোট, ওকে, অন ইন্ডিকেটিং, ইন্টিগ্রেটিং অ্যান্ড রেকর্ডিং instruments, explaining the purpose of using such instruments and the basic differences among them. আমরা ক্লাসিফিকেশন অফ ইনস্ট্রুমেন্টে এর আগে যেটা করেছিলাম, ব্রডলি বলেছিলাম অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট আর সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট। এখন সেই সেকেন্ডারি ইনস্ট্রুমেন্টের আবার ফার্দার ক্লাসিফিকেশনে আমরা তিনটে নাম উঠে আসছে। নাম্বার ওয়ান ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট, নাম্বার টু রেকর্ডিং অর গ্রাফিক ইনস্ট্রুমেন্টস অ্যান্ড ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট। এবার স্টেপ বাই স্টেপ বুঝতে হবে ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট কোনটা। যে ধরনের ইনস্ট্রুমেন্টের আমরা একটা পয়েন্টারের ডিফ্লেকশন দেখে রিডিং নোট করব, তার মানে ডিফ্লেকশন মানে পয়েন্টারটা কোনো একটা ভ্যালু ইন্ডিকেট করছে, সেই জন্য এটাকে বলা হয় ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট। ধরো আমার একটা হচ্ছে গিয়ে স্কেল, আর এখানে একটা পার্টিকুলার একটা পয়েন্টার রয়েছে। পয়েন্টারটা একবার এদিকে মুভ করতে পারে। এই পয়েন্টারটার নোটেশনের ওপর বেস করে, মুভমেন্টের ওপর বেস করে যে পার্টিকুলার লোকেশনে ও ইন্ডিকেট করবে, সেই পার্টিকুলার লোকেশনের ওপর বেস করে তুমি তোমার প্যারামিটারের ভ্যালুটা নেবে। আইদার কারেন্ট কত বা ভোল্টেজ কত বা পাওয়ার কত মেজার করতে পারছি। এই ধরনের ইনস্ট্রুমেন্টগুলোকে বলা হয় ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট। নর্মাল অ্যামিটার, ভোল্টমিটার, ওয়াটমিটার এগুলো। এবার চলে আসা হচ্ছে রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট। এই ধরনের ইনস্ট্রুমেন্টে পয়েন্টারটাকে সরিয়ে দিয়ে তার পরিবর্তে আমরা একটা স্টাইলাস পেন বা কোনো এখানে এমন টাইপের কিছু এই যে লিঙ্কড পেন প্লেস করা হয়, এবং সেই পেনটার মুভমেন্ট ডিপেন্ড করে তুমি ইনপুটে যেটা দিচ্ছ তার ওপর বেস করে পয়েন্টারের একটা মুভমেন্ট হয়। ধরো পয়েন্টারটা এরকম এরকম ভাবে মুভ করছে, আমরা যে রিফ্লেক্টেড পয়েন্টার মুভমেন্টের উপরে যে ওয়েভ ফর্মটা পাচ্ছি বা এই যে কিছু হ্যাপোজেটলি লাইন পাচ্ছি, সেটাকে আমি কার উপর প্লট করলাম? একটা পেপারের উপর প্লট করলাম। তার মানে পয়েন্টারটাকে যদি আমি এরকম এরকম করে নাড়াতে থাকি, মানে এরকম এরকম নাড়াতে থাকি, এবং এই নাড়ানোটা যদি একটা পেপারের উপর দিয়ে পাস করে, তাহলে পেপারের উপরে আমরা একটা রিফ্লেকশন পাই পয়েন্টার মুভমেন্টে। এটা বুঝিয়ে দেয় যে পয়েন্টারটার মুভমেন্টের উপর বেস করে ওখানে কি ধরনের ডেটা আমরা পাচ্ছি। এইটা আমরা সাধারণত রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট বা গ্রাফিক্যাল ইনস্ট্রুমেন্টে বলতে পারি। যে সার্টেন পিরিয়ডটা ধরে এই স্টাইলাস বা পেনটার মুভমেন্ট হবে, সেই পুরো সময়টা ধরে যদি আমরা একটা পেপারের ওপরের মুভমেন্টটাকে কপি করতে পারি, তাহলে কিন্তু আমরা অতি সহজে জানতে পারবো যে আমার রেজাল্টটা কি। এটাকে বলা হয় রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট। এক্সাম্পলের মধ্যে বলতে পারো যে ইসিজি মেশিনের ক্ষেত্রে এটা হতে পারে। লাস্ট ওয়ান হচ্ছে ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট। ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট মানে ইনস্টলেশন থেকে শুরু করে যতদিন অবধি ইনস্ট্রুমেন্টটা কন্টিনিউ করবে, ব্যবহার করতে পারবে, সেই ইনস্ট্রুমেন্টটা কিন্তু একটা সার্টেন রিডিং প্রোভাইড করবে, এবং সেটা আমরা এখানে দেখতে পাবো, এবং সেই ভ্যালুটা হচ্ছে গিয়ে টোটাল এনার্জিটাকে একবারে শো করছে, টোটাল ভ্যালুটাকে একবারে শো করছে। এক্সাম্পল এনার্জি মিটার, এবং এখানে একটা সার্টেন পিরিয়ডের ওপর বেস করে আমরা ডেটাটাকে এখানে কালেক্ট করব যতদিন ইনস্ট্রুমেন্টটা থাকছে। এবার আমি যদি এটাকে মনে করি যে এটা রেকর্ডিং ইনস্ট্রুমেন্টের মতো না,
এটা কিন্তু ডেটাটা স্টোর অবস্থায় থাকছে, ওখানেও ডেটাটা স্টোর অবস্থায় থাকছে, কিন্তু এখানে ডেটাটা থাকছে একদম ইনিশিয়াল ইনস্টলেশন থেকে যতদিন অবধি ইনস্ট্রুমেন্টটা আমরা ব্যবহার করছি। ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্টের এক্সাম্পল হচ্ছে এনার্জি মিটার। এনার্জি মিটারে তোমরা অবশ্যই দেখেছো যে ডেটাটা, আমরা যে ডেটাটার কথা বলি সেই ডেটাটা কিন্তু এখানে কন্টিনিউ অ্যাড হয় এবং প্রিভিয়াস সমস্ত ডেটা কিন্তু ওখানে স্টোর হয়ে থাকে। তাহলে এইটা হয়ে গেল আমাদের classification, further classification of instrument, indicating instrument, recording instrument আর integrating instrument। এবার আসছে প্রিন্সিপাল। এই যে আমাদের কারেন্ট আর ভোল্টেজ আমরা ব্যবহার করছি তার যে এফেক্টের উপর বেস করে, how are the instrument classified according the principle of operation utilizing different physical effect of current and voltage, তার উপর বেস করে করা হচ্ছে। যেমন এফেক্ট গুলো কি কি হতে পারে, তার উপর বেস করে কি ধরনের ইনস্ট্রুমেন্ট আসতে পারে। এক, ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট। এক। দুই, হিটিং এফেক্ট। দুই, হিটিং এফেক্ট। তিন, কেমিক্যাল এফেক্ট। চার, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এফেক্ট। পাঁচ, ইলেকট্রোস্ট্যাটিক এফেক্ট। ছয়, থার্মো ইএমএফ এফেক্ট। এইগুলো কিন্তু কারেন্ট এবং ভোল্টেজের অ্যাপ্লিকেশনের উপর বেস করে এই ধরনের এফেক্ট আমরা পাবো। সেই এফেক্টকে বেস করে আমরা কিছু ইনস্ট্রুমেন্ট এখানে পাবো, মানে ইউটিলাইজ হবে। ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট ইউটিলাইজ কোথায় কোথায় হচ্ছে? ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট মুভিং কয়েল, মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট, মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট, মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট, এইসব জায়গায় ব্যবহার করা হচ্ছে। এছাড়া ডিসি অ্যাম্পিয়ার আওয়ার অর ওয়াট আওয়ার মিটার, এইটা আমাদের খুব ইম্পর্টেন্ট। এইটা আমাদের ইম্পর্টেন্ট, এইটা অতটা নয়, যেগুলো টিক দিচ্ছি মাথায় রাখবে। হিটিং এফেক্ট ইউজ করে হট ওয়্যার ইনস্ট্রুমেন্ট, নট সো ইম্পর্টেন্ট। কেমিক্যাল এফেক্টের উপর বেস করে ইউটিলাইজিং ডিসি অ্যাম্পিয়ার আওয়ার মিটার, নট সো ইম্পর্টেন্ট। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের উপর বেস করে ইন্ডাকশন ইনস্ট্রুমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে এই পয়েন্টটা ইনস্ট্রুমেন্ট, এই পয়েন্টটা ইনস্ট্রুমেন্ট। ইলেকট্রোস্ট্যাটিক ইম্পর্টেন্ট, নট সো ইম্পর্টেন্ট, ছোট করে দাগ দিলাম। থার্মো ইএফএ, থার্মো কাপল ইনস্ট্রুমেন্ট, নট সো ইম্পর্টেন্ট। তাহলে আমরা এইগুলোকে কিন্তু পরবর্তী ক্ষেত্রে খুব ভালো করে পড়তে হবে, যে আমাদের কারেন্ট আর ভোল্টেজের সাইমালটেনিয়াস এফেক্টের জন্য যে এফেক্টগুলো আমরা দেখতে পাই, অ্যাপ্লিকেশনের জন্য যে এফেক্টগুলো দেখতে পাই, ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এফেক্ট, ইলেকট্রোস্ট্যাটিক এফেক্ট, এইগুলো আমরা দেখতে পাই এবং তার রিলেটেড এফেক্টের জন্য কোন ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার হয়। এইবার হচ্ছে আমাদের কতগুলো টর্কের প্রশ্ন উঠে আসবে। এখানে আমি খুব ডিটেলসে আলোচনায় যাচ্ছি না, অনেকগুলো টর্ক এক্সপ্রেশন চলে আসবে। আমাদের যে ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট রয়েছে, সেই ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্টে যে পয়েন্টারটা মুভ করছে বাদিক থেকে ডান দিকে, ছবিটা নিশ্চয়ই মনে আছে, এইরকম হচ্ছে স্কেল, আর এই পয়েন্টারটা আমার এই দিক থেকে এই দিকে মুভ করছে। এই মুভমেন্ট করবার জন্য আমাদের কিন্তু কিছু টর্ক প্রোভাইড করতে হয়, টর্ক ডেভেলপ করতে হয়। পয়েন্টারটা যখন মুভ করছে ডিউ টু দ্য অ্যাপ্লিকেশন অফ ভোল্টেজ, কারেন্ট অর পাওয়ার, লেফট থেকে রাইটে মুভ করছে, তখন যে টর্কটা আমরা সেই পয়েন্টারে প্রোভাইড করছি সেটাকে বলা হয় ডিফ্লেক্টিং টর্ক। সেই টর্কটা আমরা পাচ্ছি কোথা থেকে? কারেন্ট এবং ভোল্টেজের সাইমালটেনিয়াস এফেক্ট বা ইন্ডিভিজুয়াল এফেক্ট। এই ডিফ্লেক্টিং টর্কের বিরুদ্ধে আরো একটি টর্ক কিন্তু ডেভেলপ হয়, সেটাকে বলা হয় কন্ট্রোলিং টর্ক। এই কন্ট্রোলিং টর্কের কাজ হচ্ছে ডিফ্লেক্টিং টর্কের অপোজিটে কাজ করা এবং কন্ট্রোল করা। এটাকে আবার বলা হয় রেস্টোরিং টর্ক। এটা আমরা কিভাবে কন্ট্রোল করব সেটা আমরা ফার্দার ক্লাসিফিকেশনে আসবো। ডিফ্লেক্টিং টর্কের অপোজিটে কন্ট্রোলিং টর্ক থাকলেও দেখা যায় যে পয়েন্টারটা পার্টিকুলার পজিশনে
কিন্তু একটা অসিলেশন তৈরি করে। এই অসিলেশনটাকে আমরা কমাবার জন্য ব্যবহার করে থাকি ড্যাম্পিং সিস্টেম। এই ড্যাম্পিং সিস্টেমেরও ফার্দার ক্লাসিফিকেশন থেকে থাকে। বোঝা গেল? তাহলে এইখানে আমরা ডিটেলসে যাব, ডিফ্লেক্টিং সিস্টেমটা কি, ডিফ্লেক্টিং সিস্টেমের সঙ্গে কন্ট্রোলিং সিস্টেমটা কি, বা ডিফ্লেক্টিং টর্ক কোনটাকে বলছে, ডিফ্লেক্টিং টর্ক পর কন্ট্রোলিং টর্ক কোনটাকে বলছে। এবং এখানে যখন স্টেডি স্টেট অবস্থায় রিচ করছে, যখন পয়েন্টারটা কোনো একটা পার্টিকুলার ভোল্টেজ শো করছে, নট জিরো, জিরোতে নেই, ইনিশিয়াল ভ্যালুতে নেই, তখন আমাদের দেখতে হবে যে ডিফ্লেক্টিং টর্ক আর কন্ট্রোলিং টর্ক কি অবস্থায় থাকে। যখন একটা নির্দিষ্ট ভ্যালু শো করছে তখন দুজনের সমান অবস্থায় থাকে। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের ডিফ্লেক্টিং টর্ক, কন্ট্রোলিং টর্ক আর ড্যাম্পিং টর্ক। ড্যাম্পিং টর্ক হচ্ছে ডিউ টু ডিফ্লেক্টিং টর্ক আর কন্ট্রোলিং টর্কের জন্য আমাদের একটা অসিলেশন তৈরি হবে। সেই অসিলেশনটাকে নালিফাই করার জন্য আমাদের ডিফ্লেক্টিং টর্কের ড্যাম্পিং টর্কের থিওরিটা আমাদের জানতে হবে। এবার এই টর্কের পর আমাদের এখানে যে ডিফ্লেক্টিং টর্কের পর যে কন্ট্রোলিং টর্ক রয়েছে, এই কন্ট্রোলিং টর্কটাকে আবার ফার্দার ক্লাসিফাই করা হয়েছে। কি কি ক্লাসিফাই করা হয়েছে? স্প্রিং কন্ট্রোল, গ্র্যাভিটি কন্ট্রোল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ম্যাগনেটিক কন্ট্রোল। এইভাবে কিন্তু আমরা এটাকে ক্লাসিফাই করেছি। মানে কন্ট্রোলিং টর্কটাকে আমরা স্প্রিং কন্ট্রোল, গ্র্যাভিটি কন্ট্রোল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ম্যাগনেটিক কন্ট্রোল, এইভাবে এটাকে আমরা ফার্দার ক্লাসিফাই করেছি যে কন্ট্রোলিং টর্ক আমরা কিভাবে প্রোভাইড করব। ঠিক আছে, এইবার ড্যাম্পিং সিস্টেমের একটা ইম্পর্টেন্স কতটা সেটাকে বোঝার জন্য আমরা এখানে ডিফ্লেকশন ভার্সেস টাইম কার্ভ প্লট করেছি। এবং এই ডটের যে লাইনটা রয়েছে সেটা হচ্ছে আমার ডিজায়ার্ড বা রেফারেন্স লাইন। এই রেফারেন্স লাইনের রেসপেক্টে আমরা তিন ধরনের ওয়েভফর্ম পেয়েছি। একটা ওয়েভফর্ম হচ্ছে এটা হচ্ছে ধরো 1, এইটা হলো 2, আর এটা হলো 3। এই ওয়েভফর্ম গুলোতে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, ওয়াই অ্যাক্সিসে হচ্ছে ডিফ্লেকশন আর এক্স অ্যাক্সিস হচ্ছে টাইম। টাইমের রেসপেক্টে যদি আমরা ড্যাম্পিংটাকে এইভাবে ক্লাসিফাই করি, দেখব রেফারেন্স লাইনের রেসপেক্টে কিছু ইনস্ট্রুমেন্টের ম্যাক্সিমাম অসিলেশন থেকে যায়। সেই ইনস্ট্রুমেন্টগুলোতে আমরা দেখতে পাই যে এটা ডিজায়ার্ড ভ্যালুর থেকে বেশি ভ্যালু বা ডিজায়ার্ড ভ্যালু থেকে কম ভ্যালুর মধ্যে একটা কন্টিনিউয়াস অসিলেশন প্রোভাইড করে, যেটা এই 1 নম্বর, যেটাকে বলা হয় আনড্যাম্পড সিস্টেম। নেক্সট হচ্ছে এই 2 নম্বর, যেটাতে খুব ফাস্ট হচ্ছে গিয়ে আমরা ড্যাম্পিং সিস্টেমটাকে নালিফাই করি। এই খুব ফাস্ট যেটা হচ্ছে দ্যাট ইজ কল দ্য ক্রিটিক্যাল ড্যাম্প। আর একটা সিস্টেম আছে যেটা হচ্ছে গিয়ে খুব দেরি করে ড্যাম্প আউট হচ্ছে, কিন্তু এই ধরনের কোনো অসিলেশন হচ্ছে না। অসিলেশন হচ্ছে না মানে আস্তে আস্তে করে সে রিচ করছে। ধরো আমি এখানে দাঁড়িয়ে আছি, আমাকে যেতে বলেছে এখানে, আমি চট করে চলে যেতে পারি, আমি এইভাবে অসিলেশন করতে করতে যেতে পারি, আবার আমি চাইলে এইভাবেও যেতে পারি। তা এই যে যাওয়াটা হচ্ছে তার উপর বেস করে আমি এখানে ক্রিটিক্যাল ড্যাম্প আর ওভার ড্যাম্প। ওভার ড্যাম্পের ক্ষেত্রে হচ্ছে গিয়ে খুব ধীরে ধীরে সে কিন্তু স্টেডি ভ্যালুতে রিচ করে, এটাকে বলা হয় ওভার ড্যাম্প। আর খুব তাড়াতাড়ি যদি রিচ করে যায়, অসিলেশন জিরো করে দিতে পারে, সেটাকে বলা হয় ক্রিটিক্যালি ড্যাম্পড। আর আনড্যাম্পড হচ্ছে যেখানে অসিলেশনটা তার নির্দিষ্ট ভ্যালুর রেসপেক্টে একবার হায়ার ভ্যালু এবার লোয়ার ভ্যালুতে অসিলেশন করতে থাকে। এটা হয়ে গেল আমাদের ডিফ্লেকশন ভার্সেস টাইম কার্ভ। এই ডিফ্লেকশন ভার্সেস টাইম কার্ভের আমাদের একটা থিওরি জেনে রাখা দরকার। এরপর যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে গিয়ে ড্যাম্পিং এর ক্লাসিফিকেশন।
এই অসিলেশনের পরে ড্যাম্পিং এর ক্লাসিফিকেশনে আমাদের আসবে এয়ার ফ্রিকশন ড্যাম্পিং, ফ্লুইড ফ্রিকশন ড্যাম্পিং, এডি কারেন্ট ড্যাম্পিং। এই ধরনের ড্যাম্পিং সিস্টেমে আমরা কি করব, খুব সহজে আমাদের ড্যাম্পিং সিস্টেমটাকে ইমপ্রুভ করব। যেমন আমাদের যে ড্যাম্পিং সিস্টেম রয়েছে তাতে আমরা যে ড্যাম্পিংটা পাচ্ছি তার রেসপেক্টে আমরা এখানে ডিফারেন্ট টাইপ অফ ড্যাম্পিং প্রোভাইড করব, এয়ার ফ্রিকশন ড্যাম্পিং, ফ্লুইড ফ্রিকশন, এডি কারেন্ট ড্যাম্পিং। এই ধরনের সিস্টেমের ওপর বেস করে চললে, মানে যদি এই রকম ভাবে যদি এই সিস্টেমগুলো বেস করে চলে যায় তাহলে প্রপার ড্যাম্পিং আমরা পাবো। তাহলে আমরা এখানে যে ড্যাম্পিং গুলো পাচ্ছি তার উপর বেস করে কি ধরনের পিকচার আমরা পাবো সেটা আমরা এখানে একবার একটু শো করিয়ে দিচ্ছি। ডেরিভেশন বা আদার্স থিওরি গুলো আমরা নেক্সট লেকচার স্টাডি করব। এই যে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে গিয়ে আমাদের মেকানিজম। এটা হলো আমাদের এয়ার ফ্রিকশন ড্যাম্পিং। এয়ার ফ্রিকশন ড্যাম্পিং এর পর আসছে তোমার ফ্লুইড ফ্রিকশন ড্যাম্পিং, এবং এখানে ইনস্ট্রুমেন্টের একটা পার্টের মধ্যে ফ্লুইড স্ট্রে করা হয় এবং তার মধ্যে হচ্ছে গিয়ে আমাদের এই ব্লেডগুলো মুভ করতে শুরু করে, এবং তার ফলে এখানে আমাদের একটা ড্যাম্পিং সিস্টেম তৈরি হয় যেটাকে আমরা এখানে শো করেছি। ঠিক আছে, এটা ফ্লুইড ফ্রিকশন। আর একটা হচ্ছে এডি কারেন্ট ড্যাম্পিং, যেখানে ইনস্ট্রুমেন্টের স্পিন্ডেলের সঙ্গে একটা চাকতি আর ডিস্ক টাইপের রাখা হয়, তার উপরে যে কোনো একটা দিকে আমাদের হচ্ছে গিয়ে নর্থ পোল সাউথ পোলের কম্বাইন হচ্ছে গিয়ে আমাদের একটা পার্মানেন্ট ম্যাগনেট বা ইলেকট্রোম্যাগনেট প্লেস করা হয়, পার্মানেন্ট ম্যাগনেট প্লেস করা হয়। তার এফেক্টের জন্য অসিলেশনটাকে আমরা জিরো করতে পারি, এবং এখানে এই সিস্টেমটা আমাদের অনেকটা ব্যবহার হয়। ফ্লুইড ফ্রিকশনের ব্যবহার কিন্তু যথেষ্ট পরিমাণে কম। ঠিক আছে, আজকে এই জায়গাটুকু থাকুক। এর পরের লেকচারে আমরা ফার্দার ডিটেলে যাব। এখানে আমরা কিন্তু শুধুমাত্র ওভারভিউটা নিলাম। এরপরে আমরা নেক্সট ক্লাসে যেটা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে ডিফারেন্ট টাইপের টর্কের এক্সপ্রেশন, মানে ডেরিভেটিভ পার্টটা আমরা নেক্সট লেকচারে ফলো আপ করব। তার সঙ্গে আর কিছু থিওরিটিক্যাল পার্ট রয়েছে, গ্র্যাভিটি কন্ট্রোল, স্প্রিং কন্ট্রোলের কিছুটা থিওরি রয়েছে, প্লাস ডেরিভেশন রয়েছে, যেগুলো একটু ভালোভাবে বুঝতে হবে। মানে এই ডেরিভেশন গুলোই কিন্তু আমাদের নিউমেরিক্যালে প্রয়োজন, এক্সামেও খুব প্রয়োজন। থ্যাংক ইউ। ভিডিওটা লাইক, শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।